প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আমার ক্লাসের সময় হয়ে গেছে। এখন তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা ক্লাস হবে এখন। তো আমি অপেক্ষা করছিলাম যে লাইভে দেখি কয়জন আসে। যাই হোক, আমার যেহেতু সময় শুরু হয়ে গেছে, 2-3 জন আসছে, আমি ক্লাস শুরু করব। আমি মোহাম্মদ শরীফুল আরিফিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। তো শিক্ষার্থীরা, তোমরা অনেক দিন থেকে লাইভ ক্লাস করতেছো। এটা কিন্তু এর পিছনে কিন্তু অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, ওনাদের অনেক ভূমিকা আছে, আইসিটি ডিভিশন অনেক ভূমিকা আছে, আমরা শিক্ষকরা অনেক কষ্ট করে যাচ্ছি। তার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে তোমাদের পড়াশোনাটা যাতে চালু থাকে, পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো সেই জন্য আমরা আশা করব যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশ নিবা। হ্যাঁ, পরে দেখবা এটার চেয়ে সাথে সাথে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দেখতে পারো, তাহলে কী হবে, সুবিধা হবে, তোমরা অনেক কিছু ভালো বুঝতে পারবা। তো যারা উপস্থিত আছো তারা এখন তাদের রোলগুলা দিয়ে দাও। এইখানে কমেন্টসে লিখতে থাকো রোলগুলা, এ বি, যারা যে সেকশনে আসো। হ্যাঁ, আর পরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে রোল লিখে দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, ক্লাস শেষে যদি কোনো মন্তব্য আমার চোখে পড়ে, তোমার প্রশ্ন থাকে, সেটার উত্তর সংক্ষিপ্ত হইলে আমি সেই দিয়ে দিব, আর বড় হইলে তো পরের ক্লাসে দিতে হবে আর কি। সাথে সাথে উত্তরটা দেওয়াটা কঠিন, চেষ্টা করব। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের যে অধ্যায়টা পড়ব সেটা 4র্থ অধ্যায়, দ্বিতীয় পত্রে। তোমাদের আমরা দ্বাদশ শ্রেণীর প্রিটেস্ট সিলেবাসকে টার্গেট করে আগাচ্ছি। তো সেইখানে এই চ্যাপ্টারটা তোমরা দেখো। আমি এখন ক্লাসে ঢুকে যাব। হ্যাঁ, ক্লাসে বোর্ডে চলে যাই, বোর্ডে ছাড়া এটা হবে না। তো আমাদের আজকের অধ্যায়টা হচ্ছে 4র্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। 4র্থ অধ্যায়, এটার নামে একটু বোঝা যাচ্ছে যে এই অধ্যায়ের 2টা পার্ট আলাদাভাবে আছে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এই একটা পার্ট, আর একটা হচ্ছে চুম্বকত্ব। এই 2টা পার্ট মিলে এই অধ্যায়টা বেশ বড়, জটিল এবং খুব ইন্টারেস্টিং। তো এখন এই অধ্যায়টা সম্পর্কে ভালো পারতে হলে আমাদের বিদ্যুতের এর আগের যে 2-একটা অধ্যায় ছিল, দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ এবং 3য় অধ্যায় চলতড়িৎ, এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের ভালো ধারণা থাকতে হবে, তাহলে এখানে ভালো বুঝতে পারবা। এটা কিন্তু ব্যাপক বোঝার একটা ব্যাপার আছে। তো আশা করি তোমরা ওইগুলা ভালো করে পড়ে ফেলছো। যেহেতু এত বড় লকডাউন, বই পড়তে পড়তে তো তোমাদের তো আর অন্য কোনো কাজ নাই, বই বারে বারে পড়তেছো নিশ্চয়ই। এই বারে বারে বই পড়ার ফলে ওই অধ্যায়গুলোও তোমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে। হতে পারে অনেকে এই অধ্যায়টাও পড়ে ফেলছো। ঠিক আছে, আমরা ভালো কিছুই তোমাদের কাছ থেকে আশা করি। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িৎ তো জিনিসটা বোঝা যাচ্ছে যে বিদ্যুৎটা কি। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহিত হলে চুম্বকের সাথে সম্পর্ক কি। এই জন্য বোর্ডে একটা দেখতে পাচ্ছ, একটা শলাকা চুম্বক যদি আমি এইভাবে দাঁড় করাই দেই, শলাকা চুম্বক, তাহলে স্বাভাবিক নিয়মে সে উত্তর দক্ষিণ বরাবর থাকবে। এটাই ছিল চুম্বকের নির্দিষ্ট নিয়ম, চুম্বকের গুণ। তাতে অসুবিধাটা কি হয়েছে, একজন বিজ্ঞানী নাম ওয়েরস্টেড, আমি একটু বোর্ডে লিখি, ওয়েরস্টেড, উনি করলো কি, একটা তার
তার কোনো কারণে একটা তার ছিল, বিদ্যুতের তার। তো এই তার দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই তার দিয়ে যখনই বিদ্যুৎ প্রবাহিত হলো, তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা তোমরা আগের চ্যাপ্টারে দেখেছো। যখনই বিদ্যুৎ প্রবাহিত হলো তখনই এই চুম্বকের একটা সমস্যা তৈরি হয়েছে। কি হয়েছে? এই চুম্বকটা তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গেছে, মুভ করেছে, এবং সরে এইরকম সরে গেছে, এদিকে উত্তর এদিকে দক্ষিণ, মানে সরে গেছে। যতক্ষণ বিদ্যুৎটা চলে ততক্ষণ কিন্তু সে তার এই প্রবাহ, এই বিদ্যুৎ প্রবাহের কারণে চুম্বক শলাকাটা তার নিজ অবস্থানে অবস্থান করতে পারে না। যখনই বিদ্যুৎ প্রবাহ অফ হয়ে যাবে তখন আবার সে স্বাভাবিক। এই ঘটনাটা বিজ্ঞানীদেরকে ভাবাইলো। এটা বিশেষ করে ওয়েরস্টেড এটার একটা ব্যাখ্যা দিছে। ওয়েরস্টেড ব্যাখ্যাটা কি দিল? ওয়েরস্টেড বলল যে ওই যে তার দিয়ে কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেই তড়িৎ প্রবাহের কারণে তার চারপাশেও একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। ওই চৌম্বক ক্ষেত্র এই চৌম্বক ক্ষেত্রকে, স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করছে। সেই প্রভাবের কারণে এই চুম্বক শলাকাটা ঘুরে গেছে। কারণ তোমরা জানো যে একটা চৌম্বক ক্ষেত্রকে যদি নড়াইতে হয় স্পর্শ ছাড়া, তাহলে আরেকটা চৌম্বক ক্ষেত্র কেবল পারবে তাকে নড়াইতে, অন্য কোনো শক্তি দিয়ে এটা সম্ভব না। তাহলে কোনো স্পর্শ করা হইল না, পাশে যদি থাকে তাহলে নিশ্চয়ই তারের মধ্যেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে এই তারের মধ্যেও, এই তারের চারপাশেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এটাই ছিল ওয়েরস্টেডের পরীক্ষা। সেখান থেকেই মানুষের মাথায় প্রথম আসলো যে হ্যাঁ, তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ক্রিয়া ঘটে, এবং তারপরে এটা নিয়ে ব্যাপক গবেষণা শুরু হলো। এই ওয়েরস্টেড ছিল ডেনমার্কের বিজ্ঞানী, এবং এই ঘটনাটা প্রায় 1829 সালের ঘটনার দিকে, 29 ওই রকম সময়ের আর কি। তো যাই হোক, ওয়েরস্টেডের পরীক্ষাটা আমরা জানলাম, এই চ্যাপ্টারের শুরুটা, যে কেন আমরা এটা পড়তে যাচ্ছি, কারণ তড়িৎ প্রবাহেরও একটা চৌম্বক ক্ষেত্র আছে। তো এরপরে এটার বিস্তারিত তাহলে ব্যাখ্যা করতে হবে। তড়িৎ প্রবাহ কেন হচ্ছে? তার কারণটা চার্জ গতিশীল হয়েছে, তাই না? এটা তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো। যেহেতু চার্জ গতিশীল, এখানে আমরা এখন দেখব যে গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল চৌম্বক বল। নামে বোঝা যাচ্ছে, নাম দিয়ে অনেকখানি বোঝা যাচ্ছে যে গতিশীল চার্জের উপর চৌম্বক বল ক্রিয়াশীল আছে। গতিশীল চার্জের উপর চৌম্বক বল ক্রিয়াশীল আছে। তাহলে আমরা যদি একটা ছবিতে দেখি একটু, ধরো একটা তলকে আমি দেখালাম, এখানে একটা তল, এই তলের মধ্যে একটা চার্জ আছে, কিউ চার্জ। এই তলের মধ্যে একটা চার্জ আছে, কিউ চার্জ। এই চার্জটা গতিশীল, এই চার্জটা ভি বেগে এদিকে গতিশীল আছে, তার বেগ ভি, বেগ একটা ভেক্টর রাশি তোমরা জানো। এই ভি বেগে গতিশীল আছে, এবং তার উপরে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। চৌম্বক ক্ষেত্রকে আমরা বি চিহ্ন দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা কোনো বিষয় না, একটা চৌম্বক এনে এখানে বসাই দিলেই কাজ হয়ে যাবে। তাহলে একটা চৌম্বক ক্ষেত্র, এইখানে অবশ্যই একটা কোণ ধরা যায়, যে কোনো একটা কোণে, ধরো থিটা কোণে চার্জটা যে বেগে গতিশীল আছে, সে অবস্থায় তার উপর যদি একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তাহলে এই চার্জটা আর এই তলের মধ্যে স্থির থাকতে পারবে না, সে একটা বল লাভ করবে ওই চৌম্বক ক্ষেত্রের কারণে। এই বলটা হবে ভেক্টরের নিয়ম অনুসারে উপরের দিকে, এফ বল লাভ করবে। এটা হচ্ছে চৌম্বক বল। এই চার্জটার উপরে একটা চৌম্বক বল ক্রিয়াশীল হলো। এই যে চৌম্বক বল, পরীক্ষালব্ধ ফলাফল হচ্ছে এই চৌম্বক বলটা 4টা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা? 4টা বিষয়ের উপর নির্ভর করে এই চৌম্বক বলটা।
এটা কিভাবে পাওয়া গেল? পরীক্ষালব্ধ ফলাফল। পরীক্ষালব্ধ ফলাফল চারটা বিষয়ের উপর নির্ভর করবে। কি কি বিষয়? প্রথমে হচ্ছে এই বল হচ্ছে চার্জের সমানুপাতিক, চার্জের মানের সমানুপাতিক। চার্জের কিন্তু কোনো দিক হয় না, চার্জের শুধু মানই হয়। তারপরে হচ্ছে এটা হবে চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক বি। তারপরে হচ্ছে বেগের সমানুপাতিক এবং শেষে হবে সাইন থিটা, সাইন থিটার সমানুপাতিক। আরেকবার বলি, এই যে চার্জটা গতিশীল আছে এই অবস্থায়, তাহলে এই যে সে যে চৌম্বক বলটা লাভ করবে, এই চৌম্বক বলটা চারটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে সে চার্জের সমানুপাতিক, চৌম্বক বল চার্জের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক, যেই চৌম্বক ক্ষেত্রটা তার উপরে প্রয়োগ করা হয়েছিল। এরপরে বেগের সমানুপাতিক, চার্জটা যে বেগে গতিশীল আছে তার সমানুপাতিক। তারপরে কি হবে? বেগের সমানুপাতিক এবং ওই বেগ, চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। বেগ এবং এর মধ্যবর্তী কোণের, বেগ এবং চৌম্বক ক্ষেত্রের, চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এই চারটা বিষয়কে আমরা কি করতে পারি? একত্রে লিখতে পারি, তাই না? এই চারটা বিষয়কে আমরা একত্রে লিখি। যদি আমরা এটাকে একত্রে লিখতে চাই তাহলে কি হবে? কিউ ভি বি সাইন থিটা, এই চারটা বিষয়কে যদি একত্রে লিখি এবং এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কোনো একটা ধ্রুবক নিশ্চয়ই আসবে, কিউ ভি বি সাইন থিটা। এখন যদি যদি এখানে কিউ এক হয়, ভি এক হয়, বিও এক, থিটা 90 ডিগ্রি, তাহলে এফ এর মান এক পাওয়া যায়, এফ এর মানও এক পাওয়া যায়। সেক্ষেত্রে কে এর মানও এক হয়। তো এই বিবেচনায় আমরা ধ্রুবকের মানটাকে বাদ দিতে পারি। তাহলে এই লেখাটা আমি একটু উপরের দিকে লিখি, নাম এবং অধ্যায় এগুলো মুছে দিই। সুতরাং আমরা ফাইনালি পাচ্ছি কি? এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা। কিন্তু এটা একটা ভেক্টর রাশি, এফ একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর যদি নিয়মে আমরা লিখি তাহলে অবশ্যই তার একটা দিক আসবে এবং সেটাকে আমরা লিখতে পারি কি? কিউ ভি ক্রস বি। এই হচ্ছে আমাদের একটি চার্জের ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের সূত্র। ঠিক আছে? এটা হচ্ছে একটি চার্জের ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের সূত্র, কিউ ভি ক্রস বি। এখানে আবার বলি, কিউটা হচ্ছে চার্জ, চার্জের মান, ভি হচ্ছে চার্জের বেগ এবং বি, বি হচ্ছে চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? বি হচ্ছে কি? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে বেগ, বেগ চার্জের বেগ, চার্জটা যে চার্জটা ছিল তার বেগ। তাহলে এটা আমরা যদি এরকম হাতের তালুর সাথে চিন্তা করি তাহলে এটা আসলে কি হবে? এই বরাবর বল লাভ করবে। ঠিক আছে? এই বরাবর বল লাভ করবে। এই তাহলে
এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। হ্যাঁ, এবার আমরা এখান থেকে আরেকটু সামনের দিকে অগ্রসর হই। এই লাইনটা আমরা এখন মুছে ফেলি। এখান থেকে একটা সংজ্ঞা দেখো আমরা এইভাবে লিখতে পারি। আমরা কি এখান থেকে এটা লিখতে পারি কিনা, f/uv sin থিটা, যদি u এর মান 1 হয়, v এর মান 1 এবং থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, চার্জের মান 1, বেগের মানও 1 এবং থিটা 90 মানে সমকোণে গতিশীল হয়, তাহলে আমরা কি দেখতে পাই, 1 sin 90 মান কত, sin 90 তোমরা জানো যে sin 90 মান কত 1, তাহলে 1 1 1 নিচে সব 1, তাহলে উপরে কি দাঁড়ালো এইটা, তাই না? অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কি হবে, বলের সমান, চৌম্বক ক্ষেত্র বলের সমান। তাহলে সংজ্ঞাটা কি, এইখানে একটা সংজ্ঞা আমরা চৌম্বক আবেশ, বা এটা আমরা বলতে পারি বিশেষ সংজ্ঞা চৌম্বক আবেশের সংজ্ঞা, বা চৌম্বক ক্ষেত্র বললেও ভুল হবে না, বা এটা অবশ্য পরে আরো বুঝবা, ফ্লাক্স ঘনত্ব বলা যায়, এটাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলা যায়। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা আমি মুখে বলি, একক চার্জ একক বেগে কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল হলে সেটি যে বল লাভ করে তাকে চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। আরেকবার বলি, একক চার্জ একক বেগে কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল হলে সেটি যে বল লাভ করে তাকে চৌম্বক আবেশ বলে, বা চৌম্বক ক্ষেত্র বলা যায়, এটাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলা যায়। নেক্সট কোশ্চেন হলো, এটার এককটা কি হবে? নিশ্চয়ই এটার কোনো একক আছে। হ্যাঁ, এটার একটা একক আছে। এককটা একটু দেখো, এককটা কি হবে? তাহলে এই সমীকরণ থেকে যদি আমি এককটা নিয়ে আসি 1 নং-এ, তাহলে বি এর এককগুলো কি হয়? বলের একক নিউটন, বি এর একক বলের একক নিউটন, চার্জের একক কুলম্ব, বেগের একক মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড, আর সাইন থিটা, সাইন থিটার তো কি কোনো একক আছে? নিশ্চয়ই নাই, সাইন থিটার কোনো একক নাই। কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা যদি একটু সংক্ষেপ করি তাহলে আমরা কি করতে পারি, কুলম্ব পার সেকেন্ড হচ্ছে কি অ্যাম্পিয়ার, তাহলে এটাকে কি লিখতে পারি, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। বিষয়টা এইভাবে লিখতে পারি না? এটার এককটা হওয়া উচিত কি নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ারে কেন আনলাম? আসলে কুলম্ব পার সেকেন্ড দুইটাকে মিলালে তো আমরা অ্যাম্পিয়ার লিখতে পারি। কুলম্ব পার সেকেন্ড এটা কোথায় পড়ছো? আগের অধ্যায়ে, চলতরিৎ অধ্যায় 3, সেখানে পড়ে আসছো। তাহলে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, কিন্তু বিজ্ঞানীরা একে আর একটু সহজ করে দিয়েছে। এই তিনটা একত্রে এটাকে বলা হচ্ছে টেসলা। এটাকে কি বলা হচ্ছে? টেসলা, টেসলা, হ্যাঁ টেসলা, টেসলা, 1 টেসলা, 1 টেসলা মানে হচ্ছে 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, 1 টেসলা, এটাকে টেসলা বলা হচ্ছে। এটার একক টেসলা, টেসলা। এটাকে আরেকভাবে বলা যায় ওয়েবার পার
মিটার স্কোয়ার। এটা তোমরা 5 নাম্বার অধ্যায়ে এটার ব্যাখ্যাটা দেখবা। হ্যাঁ, লেখাটা দেখা যাচ্ছে নিচে, ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা কেন ওয়েবার পার মিটার স্কোয়ার বলা হলো, এই ব্যাখ্যাটা অধ্যায় 5-এ আছে। তো আমি এখানে এটা দিচ্ছি না। এখন শোনো, এই যে 1 টেসলা কাকে বলে, তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি। 1 টেসলা কাকে বলে? 1 টেসলা 1 টেসলা কাকে বলে? এইখানে দেখো, ওই যে তোমার উপরের সমীকরণের ওখানেই তো বলা যায়। হ্যাঁ, যদি দেখো এইখানে যদি এখান থেকে আমরা 1 টেসলার সংজ্ঞাটা পাবো। কিউ যদি 1 কুলম্ব হয়, ভি যদি 1 মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে, থিটা 90 ডিগ্রি, আর এফ যদি 1 নিউটন হয়, তাহলে বি এর মানের কি অবস্থা হবে? তাহলে এটাও 1 সাইন 90, এটাও 1 1 1 1 1, তাহলে বি অবশ্যই 1। এই 1কে বলা হবে 1 টেসলা। ঠিক আছে, কিউ কি হবে? কিউটা হচ্ছে 1 কুলম্ব, চার্জের একক কুলম্ব, নিশ্চয়ই জানো। বেগের একক মিটার পার সেকেন্ড, সেটাও 1 ধরলাম, অর্থাৎ 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল হলে 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি, তাহলে কি বলবো? সমকোণে গতিশীল হলে, সমকোণে গতিশীল হলে যদি 1 নিউটন বল লাভ করে, 1 নিউটন, বল লাভ করে, তবে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলা হয়। আচ্ছা, এইখানে 2-1 জন লেখছে যে তাদের ক্লিয়ার না ক্লিয়ার হবে। এটা ওয়াইফাই বা মোবাইল ডাটায় অনেক সময় বাফারিং করে, এত লোড নিতে পারে না হয়তো। তো এটা মাঝে মাঝে ঝাপসা হবে, আবার ক্লিয়ার হবে, যেহেতু এই স্ক্রিনটা অনেকক্ষণ পরেও এটা ভিডিওটা থাকবে, পরেও এটা দেখতে পারবা। আয়শা হোসেন বলছো। আর এইখানে মন্তব্যের ঘরে আজে বাজে বক্তব্য না দিয়ে কোনো কোশ্চেন থাকলে দিতে পারো। এইখানে তোমরা নিজেরা কমেন্টসে অনেক আলোচনা শুরু করে দিছো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা তো ক্লাস, হ্যাঁ, এটা কোনো প্রাইভেটও না, এটা একটা আনুষ্ঠানিক ক্লাস। যারা অ্যাটেন্ড করছো তারা আবার অনেক ধরনের, তোমাদের কি মনে হচ্ছে আমরা ইয়ার্কি করতে এখানে আসছি না? এটা তোমাদের ঠিক হচ্ছে না। আর কমেন্টসে তোমরা এতটাই বোকা যে কমেন্ট যে করতেছো, এই রেকর্ডটা তো থেকে যাচ্ছে, তো এটা তো সবাই দেখতেছে। হ্যাঁ, এটা তোমাদের হয়তো বুদ্ধির স্বল্পতা আছে, এটা কিন্তু কর্তৃপক্ষ সহ সবাই দেখবে। তো এই জন্য আজে বাজে কমেন্ট করার দরকার নাই। তোমার আলাপ করার ইচ্ছা হইলে তুমি আলাদাভাবে কথা বলো। এখন ক্লাসের সময় আমরা ক্লাসে মনোযোগী হই। ফিজিক্স সাবজেক্টটা এতটা সহজ না, ঠিক আছে, এতটা সহজ না যেটা তোমরা ভাবতেছো যে সহজ। সবাই ভাবে সহজ, এটা বারে বারে পড়ে আত্মস্থ করতে হয়, অসংখ্যবার পড়তে হয়। ঠিক আছে, একই পড়া 50 থেকে 100 বার পড়ার পরেও অনেকে বুঝতে পারে না যে জিনিসটা কি, ভুলে যাওয়ার থেকে রক্ষা পাইতে হলে কি করতে হবে? ঠিক আছে, নুসরাত জাহান, শাহরিয়ার মাহিন, তোমরা এই আলোচনা থামাও, ক্লাসে মনোযোগী হও। ঠিক আছে, তারপরে স্পর্শের বাইরে, সে ছদ্মনামে ফেসবুকে আসছো, তো সরাসরি নাম নাই, এইগুলা দরকার নাই। এগুলা তোমাদের এক ধরনের বোকামি বা এক ধরনের কি বলবো, পাতলামি। ঠিক আছে, এই পাতলামিগুলো না করে ক্লাসটা করো, ক্লাসটা মনোযোগী হও। তোমাদের পাতলামির কারণে
যেটা হবে যে যারা সিরিয়াসলি ক্লাস করতে চাচ্ছে তারাও আগ্রহ হারায়া ফেলে। ঠিক আছে? তো আমি এই নামগুলা আমি আজকে রেকর্ড করে রাখবো, পরবর্তী ক্লাস আমি ফলো করব যে আবারও তোমরা কোনো ধরনের কোনো মন্তব্য করো কি না, এই আজে বাজে মন্তব্য করো না। হ্যাঁ, একজন বোধহয় লেখছে কোনো কথাবার্তা ছাড়াই ক্লাস শুরু হয়ে গেলো, এই ধরনের কি যেন একটা দেখলাম। তো তুমি দেরি করে ঢুকছো, তাই না? কী রকম লেখছো, দেরি করে ঢুকছো, এগুলা করবা না। তোমাদের ম্যাচুরিটির সমস্যা আছে। এটা কি লেখছো? টেস্টটা ব্যাপার না, আর একবার বলবেন। টেসলা টেসলা ব্যাপারটা আরেকবার বলবেন। আচ্ছা, শান্ত না পায়েল, ঠিক আছে। প্রশ্ন থাকলে না বুঝলে সেটা আরেকবার বলো। আর এখানে একটা সুবিধা আছে, এই ভিডিও তুমি যদি রিপিট দেখো তাহলেও তুমি বুঝে ফেলবা, মানে আরেকবার শুনতে পাবা, এটা তো রেকর্ডের মতো। হ্যাঁ, তারপরও আমি এটা যেহেতু আমার চোখে পড়ছে সেই জন্য আমি এটা আরেকবার বলি। 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল হলে যদি 1 নিউটন বল লাভ করে তবে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে। ঠিক আছে, ওই চৌম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে। আশা করি এর আগেও 2বার বলছি, এখনও খুব স্লোলি বলছি, তারপরে বইয়ের মধ্যে আছে, পড়ো। হ্যাঁ, এরপরে কোনো কোশ্চেন থাকলে করবা। আচ্ছা, এবার আসো আমরা চৌম্বক ক্ষেত্রের দিক আছে। চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, এটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করি এবং এটা একটা ভেক্টর রাশি। তো যখন এই চৌম্বক ক্ষেত্র নিয়ে কাজ করেছিল তখনকার দিনে তীর ধনুকের ব্যবহার বেশি থাকাতে ওই তীরের অনুসারে চিহ্নটা দেওয়া হয়। অর্থাৎ একটা তীরের দিক যদি এরকম হয় আর পিছনটা যদি এরকম হয়, তীর, হ্যাঁ, সামনের সাইড এরকম, তাহলে সামনের সাইড দেখতে ফোঁটার মতো মনে হয় আর পিছন সাইড দেখতে ক্রসের মতো মনে হয়। তাহলে যখন ফোঁটা থাকবে, ফোঁটা, ঠিক আছে, তখন আমরা বুঝবো যে এই চৌম্বক ক্ষেত্রটা সোজা আসতেছে, কাগজ থেকে বা বোর্ড থেকে বেরোয় আসতেছে। আর যদি এটা ক্রসের মতো থাকে ক্রস থাকে, তাহলে বুঝবো যে এইটা চৌম্বক ক্ষেত্রটা কি হচ্ছে, ভেতরে প্রবেশ করতেছে, ওইদিকে চলে যাচ্ছে। ওকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক আছে, এইটা আমরা ব্যবহার করব মাঝে মাঝে। চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তার সংজ্ঞা বললাম, একক বললাম। ঠিক আছে, এবার নেক্সট টপিকসে চলে যাই। আমাদের এই যে এতক্ষণ ধরে আমরা চৌম্বক ক্ষেত্র বের করলাম, তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র, সেখানে এই চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য বিও সেভার্ট, দুজন বিজ্ঞানীর নাম, বা বায়ট সেভার্ট, এটাকে বায়ট সেভার্টও বলা যায়, ইংরেজির উচ্চারণ যেভাবে হয় বায়ট সেভার্ট। হ্যাঁ, বায়ট সেভার্টের সূত্র, এখানে বিও সেভার্ট বা বায়ট সেভার্টের সূত্র, অথবা এটাকে ল্যাপ্লাসের সূত্র বলা হয়, ল্যাপ্লাসের সূত্র নামেও অভিহিত করা হয়। এই সূত্রটা আমরা এখন পড়ব, এই সূত্রে মূলত এই সূত্রটা বলা হয়েছে যে এই যে চৌম্বক ক্ষেত্র আমরা বলতেছি যে বিদ্যুৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্রের মান তাহলে কত, এটা হলো প্রশ্ন। আচ্ছা, যারা বলতেছো ক্লিয়ার না, এটা হয়তো তোমার নেটওয়ার্কেও সমস্যা থাকতে পারে, তোমার নেটওয়ার্কও স্লো হয়ে গেছে, বিভিন্ন কারণে ক্লিয়ার না, এটা আবার একটু পরেই আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো
এইখানে তোমার বিয়োসাভার যে সূত্রটা দিছে সেটা আমি মূল বিবৃতিতে যাওয়ার আগে আগে আমি ব্যাখ্যাটা দিয়ে নিই, ঠিক আছে? মূল বিবৃতিতে যাওয়ার আগে আগে ব্যাখ্যাটা দিয়ে নিই যে এটা আসলে ব্যাখ্যাটা কি। আচ্ছা, ধরো একটা তার, ধরো একটা তার আছে, যে কোনো ধরনের একটা তার, এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই তারের একটা ক্ষুদ্র অংশ আমরা বিবেচনা করব, হ্যাঁ, ডিএল। আচ্ছা, এটা ক্যালকুলাসের ভাষায় চিন্তা করা হয়েছে আর কি, ক্যালকুলাসে খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য চিন্তা করা হচ্ছে। তো তারটা সোজা হইতে পারে, বাঁকা হইতে পারে, যে কোনো রকম হইতে পারে, তার একটা ক্ষুদ্র অংশ নেব। ক্ষুদ্র অংশ তো যে কোনো কিছুর নেওয়াই যেতেই পারে। ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যটা কত ধরলাম? ডিএল। ক্ষুদ্র অংশ অনেক ক্ষুদ্র, হ্যাঁ, ডিএল একটা নিলাম। এখন যেহেতু এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এই ডিএল এর মধ্যবিন্দু থেকে আমরা কোনো একটা বিন্দুতে, পি বিন্দুতে আমরা চাচ্ছি যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা নির্ণয় করব। তাহলে এই ডিএল থেকে ওই পি বিন্দুর দূরত্বটা কত? এই পি বিন্দুর দূরত্বটা হচ্ছে আর। আর এবং এই ডিএল এর দিক, ডিএল এর যে দিক, এই দিকে সাথে সে থিটা কোণ তৈরি করছে, ঠিক আছে? থিটা কোণ তৈরি করছে। আবার বলি, পি বিন্দুটা কোনটা? পি বিন্দুটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট বিন্দু, যেই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে পারি। এই পি বিন্দুটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, হ্যাঁ। পি বিন্দু এদিকেও হইতে পারে, কোনো সমস্যা নেই। পি বিন্দু এদিকেও হইতে পারে, তাহলে আর হবে তখন এটা যে কোনো জায়গায় হতে পারে, তখন থিটা হয়ে যাবে ওই ছোট। তাহলে এই যে পি বিন্দুতে যেহেতু আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, যেহেতু আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, সেহেতু যেহেতু আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, সেহেতু ওই পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটাও কিন্তু ক্ষুদ্রই হবে, বেশি বড় হবে না। তাহলে তাহলে ওই যে আমাদের পি বিন্দুতে যে ছোট চৌম্বক ক্ষেত্রটা তৈরি হইলো, তার মান কত? সেটা হলো ডিবি। সেই বি তো চৌম্বক ক্ষেত্র, তাহলে ডিবি হচ্ছে তোমার ওই চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এই ডিবিটা হবে আগের মতোই, চারটা বিষয়ের উপর নির্ভর করবে, চারটা বিষয়ের উপর নির্ভর করবে। প্রথমত সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারেন্টের মান যদি বেড়ে যায় তাহলে কি হবে? চৌম্বক ক্ষেত্রের মানও বাড়বে, চৌম্বক ক্ষেত্রের মানও বাড়বে। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্যটা যদি আমরা বড় করে দিই তাহলে কি হবে? চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে। দৈর্ঘ্য বড় করে দিলে চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে। তারপরে হচ্ছে কি, তোমার এই যে থিটা, তার সাইনের সমানুপাতিক, থিটা সাইনের সমানুপাতিক, সাইন থিটা। এবং আরেকটা হচ্ছে ওই যে দূরত্ব, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বটা কিসের দূরত্ব? দূরত্বটা একটু চিনে রাখো। দূরত্বটা হচ্ছে তোমার পরিবাহক যে অংশটা আমরা নিলাম তার মধ্যবিন্দু থেকে ওই বিন্দু, যেই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে চাচ্ছি, সেই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এই আর এর বর্গের ব্যস্তানুপাতিক। আবার থিটাটা কোনটা? থিটাটা হচ্ছে ডিএল এর দিক, অর্থাৎ ক্ষুদ্র দৈর্ঘ্যের দিক, এবং ওই ডিএল এর মধ্যবিন্দু ও ওই বিন্দুর দূরত্ব, তার অন্তর্ভুক্ত কোণ, দূরত্বের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। থিটাটা চিনতে পারছো? তাহলে থিটা এবং আর এই দুইটাই একটু চেনাটা কষ্টকর। থিটা, তাহলে থিটা এখানে যদি এই দৈর্ঘ্যটা নিই তাহলে এটা হবে থিটা।
তাহলে এই চারটা বিষয়ের উপর নির্ভর করে এই পুরো বিষয়টা, এটাই আসলে বিবৃতি আকারে আসবে, বিবৃতি। তাহলে বিবৃতিটা আমি আবার বলি, না বিবৃতিটা বলতেছি এখন, এই চারটাকে আমরা এখন ভাষায় প্রকাশ করে যেটা বলবো সেটাই বিবৃতি। ঠিক আছে? হ্যাঁ, কোনো বিদ্যুৎবাহী পরিবাহকের নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে। হ্যাঁ, কোনো বিদ্যুৎবাহী পরিবাহকের নিকটের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহকের দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহকের মধ্যবিন্দু ও ওই বিন্দুর সংযোজক সরল রেখা পরিবাহকের সাথে যে কোণ উৎপন্ন করে তার সাইনের সমানুপাতিক, পরিবাহকের মধ্যবিন্দু ও ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বিবৃতি। একটু বড় এই বিবৃতিটা, আমি আরেকবার বলবো। কোনো বিদ্যুৎবাহী পরিবাহকের নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে পরিবাহকের তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহকের দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহকের মধ্যবিন্দু ও ওই বিন্দুর সংযোজক সরল রেখা। আমি ছবিতে দেখাই, পরিবাহকের মধ্যবিন্দু এই যে এটা, ও ওই বিন্দু এই যে এইটা বা এইটা যেটা ধরো, ওই বিন্দুর সংযোজক সরল রেখা পরিবাহকের সাথে যে কোণ তৈরি করে, এই যে কোণটা, যে কোণ তৈরি করে তার সাইনের সমানুপাতিক। তার মানে কি, কোণের মান বাড়লে ডিবির মান বাড়বে, সাইনের সমানুপাতিক। এবং শেষ কথা কি হবে, পরিবাহকের মধ্যবিন্দু ও ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব বাড়লে যত দূরে যাবা তত কি হবে, মান কমে যাবে, আর যত কাছে থাকবা তত কি হবে, মান বাড়বে। এই চারটা হচ্ছে তোমার বায়ট-স্যাভার্টের সূত্র। তাহলে সময় শেষ হয়ে যাচ্ছে। এই চারটাকে যদি আমরা একত্রে লিখি তাহলে কি লিখতে পারি, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, ডিবি হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক আসবে কে, সেই কেটার মান কত, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই কে এর মান যদি আমরা শূন্য স্থানে থাকি তাহলে হচ্ছে এরকম মিউ নট বাই 4 পাই আসবে। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, মিউ নট বাই 4 পাই হবে কে এর মান। এই মিউ নটটা একটু চিনতে হবে। মিউ নটটা কি, মিউ নটটা হচ্ছে শূন্য স্থানে চৌম্বক প্রবেশ্যতা, এটা বাংলায় বলে প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা, শূন্য স্থানে চৌম্বক প্রবেশ্যতা, পারমিয়েবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। এটার মান কত, 4 পাই ইন্টু 10⁻⁻⁷। এটা একটা ধ্রুবক, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এটা একটা ধ্রুবক। অর্থাৎ শূন্যস্থান বলতে কি, এই পরিবাহকটা এবং ওই বিন্দুটার মাঝখানে অন্য কিছু নাই, বাতাস বা শূন্য আছে। কিন্তু এখন যদি তারটাকে আমরা পানির ভিতর ঢুকাই, মাটির ভিতর দিয়ে নেই, তাহলে চারপাশে হয় পানি থাকবে নাহলে মাটি থাকবে, অর্থাৎ বিভিন্ন পদার্থ থাকবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত, তাহলে ভেরি করবে। সেক্ষেত্রে হবে মিউ হচ্ছে মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, মাধ্যমের মধ্য দিয়ে চৌম্বক কীভাবে যায়, প্রবেশ্যতা। ঠিক আছে, মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, এটা মাধ্যম ভেদে ভ্যারি করে, এখানে কে ওইভাবে ভ্যারি হবে আর কি। তাহলে এটা হচ্ছে কি বিয়ট-স্যাভার্টের সূত্রের গাণিতিক রূপ বা বায়ট-স্যাভার্টের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, পাশাপাশি এটার একটা ভেক্টর রূপও আছে। আমরা যদি এটাকে ভেক্টর রূপে লিখতে চাই তাহলে এটাকে আমরা লিখব আই ডিএল ক্রস আর, আই ডিএল ক্রস আর ভাগ আর কিউ। এটা হচ্ছে ভেক্টর রূপ। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম
তোমার তড়িৎচুম্বক আবেশের ওয়েরস্টেডের পরীক্ষাটা শিখলাম। সেখান থেকে একটা চার্জ, বিন্দু চার্জের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ হলে, গতিশীল বিন্দু চার্জ হতে হবে, গতিশীল বিন্দু চার্জের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ হলে তার উপর কী ধরনের চৌম্বক বল ক্রিয়া করে সেই বলের রাশিমালাটা দেখলাম। এবং সেখান থেকে আমরা চৌম্বক আবেশের সংজ্ঞা পেলাম। সেখান থেকে আমরা আবার চৌম্বক আবেশের এককের সংজ্ঞা পেলাম, টেসলা, তার সংজ্ঞাটা শিখলাম। এবং এরপরে চলে আসলাম বিও-সেভার্টের সূত্র, বিবৃতি, ব্যাখ্যা। মাঝখানে আমরা বিয়ের যে দিক আছে কিভাবে দেখানো হয় সেইটা দেখলাম। তা আজকে সময় শেষ, আরেকটা টপিকস পড়াতে পারলে একটা অঙ্ক দেওয়া যেত। তো যদি তোমাদেরকে বলি যে যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা ভালো কথাগুলো লিখবা যে আপনার ক্লাস ভালো লাগছে। যদি কোনো কিছু না বুঝো সেটা লিখবা যে এই টপিক্সটা বুঝি নাই, বা কোনো প্রবলেম তুমি আগাম পড়ে ফেলছো সেটাও জিজ্ঞেস করতে পারো যে এইটার উত্তর কি হবে। কিন্তু নিজেরা এই কমেন্টসে লেখালেখি করবা না, হ্যাঁ? তো আজকে সময় শেষ। আমরা কিন্তু তোমাদের জন্য আন্তরিকভাবে ক্লাস নিচ্ছি, তোমাদের যাতে তোমাদের এই বন্ধের মধ্যেও পড়াশোনাটা চালু থাকে সেই জন্য কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে সব টিচারই বেশ আন্তরিকভাবে আছে, হ্যাঁ? এই ক্লাসগুলো তোমরা বারে বারে দেখবা, বইগুলো পড়বা, যারা দেখতেছে না তাদেরকে দেখার জন্য উৎসাহী করবা, ভালো ভালো মন্তব্য লিখবা, ঠিক আছে? ক্লাসে বুঝতে পারলে তোমার ভালো মন্তব্য, তোমার কি বুঝতে পারছো সেটাও লিখতে পারো, ঠিক আছে? কতটুকু বুঝলা সেটা লিখতে পারো। তো আর একবারে ফিজিক্স তো একবারে বোঝা যাবে না, এটা বারে বারে রিভিশন দিতে হবে, অনেকবার পড়তে হবে, মুখস্থ করতে হবে, পড়তে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সতর্কতার সাথে থাকো, সাবধানে থাকো, বাইরে গেলে মাস্ক পরে যাবা। ধন্যবাদ সবাইকে।